ছেলের পাশে বসে পড়লেন সামিয়া। প্রায় দিন 15 যাবৎ হাসপাতালে ভীষণ চাপ যাচ্ছে। সামনে একটা আন্তর্জাতিক সম্মেলন আছে, বিদেশ থেকে বেশ নামি দামি কয়েকজন ডক্টর আসবেন। সবকিছু আয়োজন এবং রোগী দেখার আজকাল তার বাসায় প্রায় ফেরা হয় না বললেই চলে। হাসপাতালের কাছেই তার ছোটবেলার এক বান্ধবীর বাড়ি। সেই দেরি হলে মাঝে মধ্যে বান্ধবীর সাথেই থেকে যায়। আহমদ আসার পর থেকে তার বাড়িতে ফিরে আসার তাড়নাটাও অনেকটা কমে গিয়েছে। মনটা কেমন অশান্ত, কিন্তু ছেলে মেয়েদের সেসব বুঝতে দিতে চান না, তাই হাসপাতালের বাহানা ব্যবহার করে চলেন। হাত বাড়িয়ে সাইবানের মাথার চুলে বিলি কেটে দিতে লাগলেন তিনি। ছেলেও চোখ বুঝে বিড়াল ছানার মতো তার কোল ঘেঁষে শুয়ে পড়ল। এই সময়টা তার ভীষণ প্রিয়, যখন তার চঞ্চল ছেলেটা বাইরের জগৎ ছেড়ে এসে তার কোলে আশ্রয় নেয়। আমি তো ভাবলাম বাড়ির মানুষ প্রাইভেসি পাবে, কিন্তু দেখছি তো হিতে বিপরীত। তারপর বল ব্রো, আলাদা রুমে থেকে বিবাহিত জীবনের স্বাদ কেমন নিচ্ছিস? সাইবানের শান্ত মুখটা কুঁচকে গেল। জিভে চুপ করে বিরক্তিবোধক একটা শব্দ তুলে সে বলল, জরিনা আম্মা সকিনার জন্য আমি কালকেই ছেলে দেখা শুরু করব। সিসিটিভিটা আমাকে এক দণ্ড শান্তি যদি দিত। এভাবে বলিস কেন? খবর সারিকাও পাচার করে থাকতে পারে। ওই ছেলের থেকে চিল মানুষ দুনিয়ায় দুইটা নেই। শি ক্যান নট কেয়ার লেস অ্যাবাউট দিস সাংসারিক ঝামেলা। সব দুর্গন্ধই করে। সারাদিন বসে বসে নাগিন সিরিয়াল দেখলে তো এসবই হবে। সিরিয়াসলি ব্রো, টপিক চেঞ্জ করছিস কেন? মমকে বলবি না কি হয়েছে? গলার সুর পরিবর্তন করলেন সামিয়া। নরম হলেন ভীষণ। সাইবানের মাথায় বিলি কাটতে লাগলেন। ছেলে তার আর কোনো কথা বলল না, শান্ত হয়ে চুপটি করে রইল। ইরাম কিছু বলেছে সেদিনের ব্যাপারে? অবশেষে মুখ তুলে মায়ের দিকে তাকালো সাইবান। উনি আমাকে বলা কবে ছেড়েছে? সন্দেহ ওনার রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। এভাবে বলছিস কেন? তিতলির বাবা মায়ের কাণ্ডে এখনো নারাজ বুঝি? আমি জানি না, আজকাল কথা হয় না। সাইবান কাঁধ তুলে ঠোঁট উল্টে এমনভাবে বলল যেন ইরামের সঙ্গে সে কথাবার্তা বলে না। এতে তার কিছুই যায় আসে না, অথচ সেই ডোন্ট কেয়ার মনোভাবের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতাটুকু সামিয়া মা বলেই বোধহয় ধরতে পারলেন। বেলিকাটা থামিয়ে ছেলের বুকে হাত রেখে আলতো করে চাপড়াতে লাগলেন সামিয়া, যেন ঘুম পাড়াচ্ছেন। তার নমনীয় কণ্ঠস্বর বাজল সাইবানের কানে। আমি ইরামকে বুঝতে পারছি, তোকেও বুঝতে পারছি, আর আমার মনে হয় তোরা কেউই দোষী না। ইরহাম একটা কালো অতীত থেকে বেরিয়ে এসেছে। হুট করে ও নতুন ভাবে কাউকে জোর দিয়ে বিশ্বাস না করাটা স্বাভাবিক। ওর মনের অবস্থাটা বোঝার চেষ্টা কর। নিজের আগে সব সময় ওকে ওর বাচ্চার কথাই ভাবতে হচ্ছে। ও চাইলেই এই বাড়ি থেকে চলে যেতে পারবে না, কারণ ওর বাচ্চা। দেখ, ভাগ্যের কাছে কতটা অসহায় একটা মানুষ। ওর ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়াটাই নর্মাল। এই যে, তুমি মাত্রই বললে তুমি নাকি আমাকেও বুঝতে পারছো মম। তাহলে তোমার সমস্ত কথা শুধু ওনার পক্ষেই সাফাই কেন? সামিয়ার হাঁটু আঁকড়ে ধরে কোলে মুখ গুজে রাখল সাইবান। তার গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। আই এম ট্রাইং, ওকে? কিন্তু চেষ্টা তো শুধু একজন করলে হবে না। এক নৌকায় যদি দুইজন মাঝি থাকে, তাহলে দুজনকেই সমান তালে নৌকা বাইতে হবে। যদি একজনই বাইতে থাকে আর অন্যজন ছেড়ে আয়েশ করে, তাহলে তো নৌকা বেশি দূর এগোবে না। সামিয়া মুখ নামিয়ে ছেলের মাথায় একটা স্নেহের চুমু খেলেন। তারপর তার কানের কাছে গিয়ে মোলায়েম গলায় বলেন, যে কথাগুলো আমাকে বলছিস সেইগুলো ইরামকে সরাসরি কেন বলিস না? একটা সম্পর্ক ধরে রাখার মূল ভিত্তি হলো কমিউনিকেশন। একে অপরকে না বোঝাটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো নিজেদের অনুভূতিগুলো সৎভাবে একে অন্যের সাথে শেয়ার না করাটা। ইরাম চাপা স্বভাবের, তাই যোগাযোগটা তোকেই আগ বাড়িয়ে শুরু করতে হবে। হ্যাঁ, যদি এরপরেও সমাধান না হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু শুরু তো কাউকে না কাউকে করতে হবে, বল? তুমি আর ড্যাডও তো কমিউনিকেশন করো না মম। সাইবান এমন একটা কথা একদম বেখেয়ালে বলবে সামিয়া আশাও করেননি। সম্পূর্ণ জমে গেলেন তিনি। ছেলে তার দিকে তাকিয়ে নেই, কোলে মুখ গুজে আছে। যদি তাকিয়ে থাকতো তাহলে অপরাধবোধ ছাড়া কি তিনি ওই চোখের দৃষ্টি দেখতে পারতেন? কোনোদিন না। সামিয়া ঝট করে পাশ ফিরে তাকালেন। হঠাৎ করে তার সব শব্দ হারিয়ে গিয়েছে। ছেলেকে তিনি আর কোনো উপদেশ দিতে পারলেন না যে অপরাধের অপরাধী তিনি নিজে। সেই উপদেশ ছেলেকে কিভাবে দেবেন? মা ছেলে কারোরই আর একে অপরের সাথে কথা বলা হলো না। দুজনেই একদম চুপ করে রইল। অতঃপর সাইবানের ফোন ভাইব্রেট করে উঠল পকেটে। মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে এসে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে কথাগুলো শুনলো বেশ মনোযোগ দিয়ে।
তার নির্মল চেহারা ক্রমশই তীক্ষ্ণতর হয়ে উঠল। সামিয়া খানিক আশঙ্কা বোধ করলেন। কি হয়েছে? তিনি প্রশ্ন করলেন। সাইমন প্রথমটায় জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। চেয়ারে ছুঁড়ে রাখা নিজের রংচঙে জ্যাকেটটা গায়ে জড়িয়ে রুমের বাইরের দিকে এগোলো। তবে বের হওয়ার আগে পেছন ফিরে সে মাকে জানালো। বখতিয়ারের লাশ পাওয়া গিয়েছে। আমি থানায় যাচ্ছি। খবরটা ওনাকে জানানোর কোনো প্রয়োজন নেই। এটুকু বলেই সাইমন ঝড়ের গতিতে বেরিয়ে গেল। সামিয়া বিছানায় হতবাক হয়ে বসে রইলেন। উনি বলতে যে ইরামকে বুঝিয়ে গিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। মাথা চেপে ধরলেন তিনি। বুকের ভেতর ভয় ভয় করল। এখন অশুভ চক্রে জড়িয়ে যাচ্ছে তার পরিবার। নিজের ক্লাস শেষে করিডোর ধরে এগিয়ে যাচ্ছে কায়সান। তখনই পেছন থেকে ডাক ভেসে এলো। কায়সান, ঝট করে ঘুরে তাকালো সে। ছুটে আসছে ইরাম। রমণীর পরনে একটা লাল বর্ণের তাঁতের শাড়ি, ঠিক কটকটে লাল নয়, একদম হালকা শেড, যার কারণে চোখ আরাম পায়। পরিপাটি করে জড়ানো বস্ত্রটি অন্যান্য দিনের তুলনায় ইরামকে একটু বেশি আকর্ষণীয় করে তুলেছে। লম্বা চুলগুলো খোপা বাঁধা, তাতে আবার একটা বাগান বিলাস ফুল গুজে দেয়া। অসাধারণ লাগছে। পুরো দস্তর বাংলাদেশি নারী। কায়সান ক্ষণিকের জন্য দৃষ্টি ফেরাতে পারল না নিজের। অজান্তেই ইরামের ছুটে আসতে থাকা অবয়বে আটকে রইল তার গভীর চোখজোড়া। ইরাম কাছে এসে থামল, বিরাট করে হাসল। তোমার জন্য সারপ্রাইজ আছে। কায়সান ভ্রু উঁচু করে তাকালো। ইরাম কোর্সের ক্লাস কোর্সে 1 সপ্তাহ হয়ে গিয়েছে। এই 1 সপ্তাহে শিক্ষক শিক্ষার্থীর বন্ধনের পাশাপাশি তাদের মাঝে পুরাতন বন্ধুত্বের আবহাওয়াটা ফিরে এসেছে। উভয়ই এখন একে অপরকে নাম ধরে তুমি বলে সম্বোধন করে। যদিও ক্লাসের ভেতর সেই ইরামের জন্য মাস্টার রুশদি, আর তার জন্য ইরাম মিসেস কিবরিয়া। সম্পূর্ণরূপে ইরামের দিকে ঘুরে দাঁড়ালো কায়সান, শুধালো। সারপ্রাইজ। ইরাম মাথা দুলিয়ে নিজের হাতের ম্যাকবুকটা খুলে দেখালো। স্ক্রিনে তার ফাইবার অ্যাকাউন্টের ছবি, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা কাজের অনুরোধ পেয়েছে সে। ইরাম খানিকটা গর্বিত কণ্ঠস্বরে জানালো। কোর্সের আগে অ্যাকাউন্ট খুলে আমি অ্যাড দিয়ে রেখেছিলাম। $5 আর্টিকেলের কাজ করে দেব। বেশ কয়েকটা স্যাম্পল রেডি করে রেখেছি। যেহেতু কলেজ ইউনিভার্সিটিতে কম্পিউটারের টুকটাক কাজ শেখা হয়েছিল, একজন যোগাযোগ করেছে। সে আমার থেকে 2টো আর্টিকেল নিতে চায়, $8 দেবে। একসাথে 2টো যেহেতু নিচ্ছে, তাই আমি রাজি হয়ে গিয়েছি ডিসকাউন্টে। আমার প্রথম ফ্রিল্যান্সিং কাজ। ব্রিলিয়ান্ট। কায়সানের চোখজোড়ো চকচক করে উঠল। বিস্তৃত হাসি ছেয়ে গেল তার তীক্ষ্ণ শ্যামলা মুখ জুড়ে। ইরাম এক দেখাতেই বলতে পারবে এই হাসি মিথ্যে নয়, অপরের খুশিতে সুখী হওয়ার পবিত্রতম হাসি। কায়সান উত্তেজিত হয়ে ইরামের কাঁধে সাবধানে হাত রেখে বলল। লিসেন গার্ল, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। এটা সবেমাত্র শুরু ইরাম। দেখো, সামনে আরও কত সফলতা বাকি আছে তোমাদের জন্য। তোমার প্রথম কাজের জন্য আমার শুভকামনা। তবে বেশি কিছু ব্যাপার অবশ্যই মাথায় রাখবে, যেন কোনোভাবেই স্ক্যাম না হয়ে যায়। প্রথমত অবশ্যই পেমেন্টের একটা অংশ রিসিভ করে তারপরেই কাজ দেবে। তার আগে অতি বিশ্বাস করে দিয়ে দিবে না। আর টাকাটাও কিন্তু সরাসরি ব্যাংকে আসে না। তুমি বিদেশ থেকে যেটা অর্জন করবে সেটা দেশের জন্য রেমিটেন্স হিসাব হবে কিন্তু। সো ইরামকে হাজার রকম উপদেশ দিতে দিতে পাশাপাশি হাঁটতে লাগলো কায়সান। ইরামের ভালোই লাগলো। একদম গুরুজনের মতো কোনটা কিভাবে করতে হবে, কোনটা করা যাবে না, সেসব বুঝিয়ে দিতে লাগলো কায়সান। মনে মনে ভাবলো সে, $8 আহামরি কিছু নয়, কিন্তু এই সূচনাটাই দরকার ছিল ইরামের। প্রায় বাইরের সিঁড়িতে পৌঁছে গিয়েছে দুজনে। কায়সানের ক্লাস না থাকলে সে ইরামকে প্রতিদিন বাইরে গাড়ি অবধি পৌঁছে দেয়। আজও ব্যতিক্রম ঘটেনি। সিঁড়ি বেয়ে নামতে নামতে হাসি মুখে সে বলল। তারপর বলো, নিজের প্রথম ফ্রিল্যান্সিং উপার্জন দিয়ে কি করবে? $8 বাংলাদেশি টাকায় 982 মতো পড়বে। ভ্যাট ট্যাক্স আছে। তুমি কি চাও তোমায় কিছু গিফট করি? ইরামের প্রস্তাবে কায়সান হাসল। 1 প্লেট ফুচকা খাওয়ালে কিন্তু কিছুই মনে করবো না। তুমি তো লো মেইনটেনেন্স। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য 1 প্লেট ফুচকা তোলা থাকলো। ইজানের জন্য নতুন বেবি লোশন। আরও একটা জিনিসের কথা ইরামের মাথায় এলো ঠিকই, কিন্তু কায়সানের সামনে সেটা বলল না। গাড়ির কাছে এসে গিয়েছে উভয়ে। আজ এসেছে নীরব, হাসি মুখে অপেক্ষা করছে। ইরাম চোখ উল্টে ভাবল, ঠিক কোন ধরনের শক্ত বন্ধুত্ব হলে বন্ধুর জন্য দিনের পর দিন মানুষ বিনা প্রশ্নে এভাবে হাজির হয়ে যায়। কায়সানকে বিদায় জানিয়ে নীরবের কাছে গেল ইরাম। তোমারও বিশেষ কোনো কর্ম নেই, বুঝতে পেরেছি। এটাই আমার কর্ম, এর জন্য বেতন পাই আমি, জানেন না?
একগাল হেসে বলল নীরব। ইরাম সন্দেহের নজরে তাকালো। সত্যি বেতন পায় নাকি মজা করল। মাথা ঘামালো না আর, শুধু দিন গুনছে সে। দেখবে আর কতদিন সাইবান এই চোর পুলিশ খেলা জারি রাখতে পারে তার সাথে। আচ্ছা, বাড়িতে ফেরার আগে একবার সুপার শপে নামবো, চিজ কিনতে হবে। বাড়িতে ছিল না, চিজ পাস্তা বানাবো আজ, তুমিও ইনভাইটেড। আরে ভাবি, আপনি তো জোস। দুজনেই গাড়ির ভেতর উঠে বসলো। কিছুক্ষণ বাদে মাঝ রাস্তায় সুপার শপের সামনেই গাড়ি থামালো ড্রাইভার। ইরাম এবং নীরব বেরিয়ে ভেতরে ঢুকলো। বাস্কেট নিয়ে চিজ পাস্তা আর টুকটাক জিনিস ইরাম নিচ্ছে। ঠিক এমন সময় বিপরীত দিক থেকে আসতে থাকা কারো সঙ্গে আস্তে ধাক্কা লাগলো তার। ওহ, এক্সট্রিমলি সরি। ইরাম সরে দাঁড়াতে খানিক অবাক হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে তিতলি। একটা কাঠ ঠেলে আসছিল, পরনে টাইট টপ আর ঢোলা ট্রাউজার। কি যেন চিবোছে, চুইংগাম বোধ হয়। ইরামকে দেখে চোখে বুঝি তারা ফুটে উঠল মেয়েটার। ও হ্যালো, ভাবিনি আপনাকে এখানে এভাবে দেখতে পাবো। যে আমি টুকটাক কেনাকাটা করতে এসেছিলাম। এটুকু বলেই ইরাম ইচ্ছাকৃতভাবে তিতলিকে এড়িয়ে যেতে চাইল, কিন্তু পারল না। মেয়েটা তার পেছন পেছনই এলো। দেখা হয়ে ভালোই হলো, আপনাকে কিছু বলার ছিল আমার। ইরাম থামল না, তাক থেকে নামিয়ে জিনিস দেখতে দেখতেই জানালো। বলো। সেদিনের জন্য আমি দুঃখিত। জিনের কাছে সরি বলেছি, কিন্তু আপনাকে বলা হয়নি। জিনি? খানিকটা অবাক হলো ইরাম। এবার ফিরে তাকালো তিতলির দিকে। মেয়েটা কাঁধ ঝাঁকিয়ে বলল, ও সাইবান, ওর আলাদিন নামটা খুবই সুন্দর না? আলাদিনের রূপকথার জিনকে মিলিয়ে ওকে ডাকি জিনি। আফটার অল হি ইজ স্পেশাল। আচ্ছা। শান্তভাবে মোকাবেলা করার চেষ্টা করলো ইরাম। নিজের কাজে মনোযোগ দিল। তিতলি বলে গেল, দেখুন, আপনার কাছে অস্বীকার করার কিছু নেই। এসব বিষয়ে লুকিয়ে রাখারও উচিত না। আমি আগে জিনিকে পছন্দ করতাম, বাবা মাও বুঝতে পারতো। এই জন্যই তারা ওই দিন সাহস করে আমাকে না জানিয়ে আগ বাড়িয়ে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল। পুরোটাই আমার দোষ। কাজের চাপে ওর বিয়ের বিষয়টা শেয়ার করা হয়নি। আমার বাবা মায়ের কোনো দোষ ছিল না। আমি এজন্য ক্ষমা চেয়েছি এবং চাইছি। তবে আপনি আমার বাবা মায়ের সঙ্গে যে ব্যবহার করেছেন সেটা কিন্তু বেয়াদবি ছিল। থমকালো ইরাম। তিতলির কথার মাঝে কোনো ভুল নেই। প্রত্যেকটা বাক্য সত্যি এবং সৎ। এতটা সৎভাবে উপস্থাপন, সূক্ষ্মভাবে ঘটনাগুলো স্তরে স্তরে মস্তিষ্কে সাজানো এক প্রকার ট্যালেন্ট। সেই ট্যালেন্ট তিতলির আছে, সে ভালোমতো বুঝে গেল। একটি নিঃশ্বাস ফেলল সে। দেখো তিতলি, আমারও ওনাদের সাথে বেয়াদবি করার ইচ্ছে ছিল না, কিন্তু হঠাৎ করে বাড়ি বয়ে এসে কেউ তোমার হাজবেন্ডকে নিয়ে মন গড়া স্বপ্ন বললে তুমি কি করবে? মেয়ে হিসেবে ভেবে দেখো, আশা করি বুঝে যাবে তুমি। আর আমি আমার উদ্যত স্বীকার করে নিয়েছি। আমার মাথা তখন গরম ছিল, তাই আমার পক্ষ থেকে তোমার বাবা মাকে সরি বলে দিও। কোনোদিন দেখা হলে আমি নিজে থেকেই বলবো। হাজব্যান্ড হাজব্যান্ড হিসেবে আদৌ মানেন ওকে? ইরাম এত কিছু বলল, অথচ তিতলি শুধু ওই অংশটুকু ধরল দেখে সে ভ্যাবাচাকা খেয়ে গেল। ভ্রুকুচকে খানিকটা বিরক্ত এবং চাপা ক্রোধ নিয়ে তাকালো। মানে কি বলতে চাইছো তুমি? এটাই যে বৈবাহিক সম্পর্কে বিশ্বাস না থাকলে কিছুই টেকে না। ইরাম বরফের মতো চেয়ে রইল তিতলির দিকে। তিতলি অবশ্য বেশ স্বাভাবিক। সে তাক থেকে বেশ কিছু রেডিমেড নাস্তার প্যাকেট নামিয়ে কার্টে রাখতে রাখতে বলল, এটাই যে বৈবাহিক সম্পর্কে বিশ্বাস না থাকলে কিছুই টেকে না। আমি আপনাদের মাঝে তৃতীয় ব্যক্তি, তবুও না বলে পারছি না। আপনি যেমন ভাবছেন যিনি তেমন না। হ্যাঁ, একটু রাগচটা, চঞ্চল বটে, তবে লয়ালও। ও জানে কিভাবে বাউন্ডারি দিতে হয়। এটাও বুঝতে পারছি আপনার অতীত সম্পর্কে ট্রমা থেকে বেরিয়ে আসাটা কষ্টকর। তবে অনুরোধ থাকবে, অতীতের দোহাই দিয়ে বর্তমানকে এই স্টেরিওটাইপে ফেলবেন না। অতীত? কি জানো তুমি আমার অতীত সম্পর্কে? আপনার এক্স হাজব্যান্ড পরকীয়া করতো, রাইট? এই জন্যই জিনিকে বিশ্বাস করতে আপনার কষ্ট হচ্ছে। মেয়ে হিসেবে আপনার কষ্ট আমি বুঝতে পারছি। আপনার প্রতি পূর্ণ সমর্থন আছে আমার। তবে আপনার জন্য যেন অন্য কেউ বিনা দোষে কষ্ট না পায়, সেই বিষয়টা দেখাও কিন্তু আপনার দায়িত্ব। ইরাম আর একটা শব্দ উচ্চারণ করতে পারল না। ধারালো চোখে চেয়ে রইল তিতলির দিকে, একটানা বিনা বাক্যে। এমন সময় ঘটনাস্থলে উপস্থিত হলো নীরব। সে এতক্ষণ যাবৎ দরজার কাছে দাঁড়িয়েছিল, এখন এসে তিতলির বলা শেষ কথাগুলো শুনে ফেলেছে। দ্রুত এসে উভয় রমণীর মাঝে দাঁড়ালো সে। হাত তুলে তিতলির কাঁধে রেখে সরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, ব্যাক অফ ব্রো। এবার বাড়াবাড়ি করছিস, এবার বাড়াবাড়ি করছিস। ও, তুইও এখানে? যিনি বডিগার্ডের ডিউটিটা রেখেছে নাকি? শাট আপ তিতলি, একটু বেশি কথা বলছিস তুই। নীরবের চোখে স্পষ্ট সতর্ক সংকেত দেখা গেল। তাতে হাত তুলে পিছিয়ে গেল তিতলি। আমি শুধু সাহায্যই করতে চাইছিলাম।
নীরব আর পাত্তা দিল না। ইরামের দিকে ফিরল, তার হাত থেকে বাস্কেট নিয়ে ক্যাশিয়ারের দিকে যেতে যেতে বলল, আপনি প্লিজ আসুন ভাবি, দেরি হয়ে যাচ্ছে। আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি কাজে যাব। ইরাম শেষ এক পলক তিতলির দিকে তাকালো, আর একটাও কথা বলল না। হনহন করে হেঁটে চলে গেল। তার হাঁটার ভঙ্গি এবং দুহাত শক্তভাবে মুঠো পাকানোর দৃশ্যে যে কেউ বুঝতে সক্ষম ভীষণভাবে রেগে গিয়েছে সে। সাইবান ডাইনিং টেবিলে বসেছে। আজকে ভাত খাওয়ার ইচ্ছে নেই তার। সারা সকাল বাইরে ছিল। পিৎজা অর্ডার করেছে সে, সঙ্গে বিশাল বড় এক কোলা। গ্লাসে কোলা ঢেলে আঙুল মোড়কে আয়েশ করে যখন পিৎজায় কামড় বসাবে, ঠিক তখনই বাড়ির ভেতরে ঢুকলো ইরাম। সাইবান নিজের জায়গায় জমে গেল, ড্যাব ড্যাব করে চেয়ে রইল, কারণ ইরামকে মোটেও স্বাভাবিক দেখাচ্ছে না। চোখের দৃষ্টি ভীষণ উদ্ভ্রান্ত মেয়েটার, কেমন যেন ধোঁয়াশা চোখের মাঝে। শান্ত নির্মল মুখটায় গাঢ় আধার, চলনে তীক্ষ্ণতা, শাড়ি পরা সত্ত্বেও বিন্দুমাত্র কোমলতা নেই। হনন করে হেঁটে আসে সে ঘূর্ণিঝড় হয়ে। সাইবানের ভ্রু উঁচু হলো, তবে সে আর কিছুই করার সুযোগ পেল না। হাতের ম্যাকবুকের ব্যাগটা ইরাম ঠাস করে টেবিলের ওপর রাখলো। তারপরেই এগিয়ে এসে হুট করে সাইবানের শার্টের কলার টেনে ধরল। একটা মেয়ের গায়ে এত শক্তি থাকতে পারে, সাইবান আজ ইরামকে না অনুভব করলে কোনোদিন হয়তো টের পেত না। এক ঝটকায় চেয়ার থেকে টেনে তাকে দাঁড় করিয়ে ফেলল ইরাম। ক্রুদ্ধ চোখে চেয়ে গর্জে উঠল, আমার অতীত নিয়ে কথা বলার অধিকার কে দিয়েছে তোমায়? সাইবান হতভম্ব হয়ে পড়ল। চোখ মেলে অসহায়ের মতো তাকিয়ে রইল সে অর্ধাঙ্গিনের দিকে। ইরাম তার কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চেঁচিয়ে উঠল, আমার এক্স হাজবেন্ড পরকিয়া করে, আমার প্রেজেন্ট হাজবেন্ডের সাথে আমার ঝগড়া চলে, এটা বাইরের মানুষ জানবে কেন? কেন জানবে আলাদিন? জবাব দাও। তোমার এত বড় অস্পর্ধা, তুমি আমার অগোচরে ঘরের কথা বাইরে পাচার করো, ইউ ইডিয়েট, ইরেসপন্সিবল, ইম্যাচিওর, ইনসাফারেবল বয়। শাট দ্য ফাক আপ রাইট নাও, সেলফিশ ওয়ান। পাল্টা চিৎকার করে উঠল সাইবানও। দুজনেই যেন আজ দুজনার মাথা খুইয়ে বসেছে। ইরাম তাও যা গলার নিচে রেখেছিল, সাইবান একটু নিয়ন্ত্রণে রাখল না। তার পুরুষালী ধমকের আওয়াজে কিচেন থেকে সুগন্ধা ছুটে এলো। ইজানকে সবে ঘুম পাড়াতে সক্ষম হওয়া সারিকাও দৌড়ে এলো। সামিয়া আজ বাড়িতে ছিলেন, তিনি এমনকি সবসময় আড়লে থাকা আহমদ অবধি নিজের রুমের নির্বাসন ত্যাগ করে হলরুমে চলে এলেন। ইরাম সবাইকে আশেপাশে দেখে আঙুল তুলে সাইবানকে শাসালো। গলা নিচে, একদম নিচে। সাইবানের হাত খপ করে ধরে ফেলল সে। উদ্দেশ্য স্বামীকে টেনে বেডরুমে নিয়ে যাওয়া। সকলের সামনে এসব বলতে ইচ্ছুক নয় সে, না তো ইচ্ছুক পশুর মতো ঝগড়া করতে। কিন্তু সাইবান আজ বোধ খুইয়ে বসেছে। এতদিন যাবৎ তার সঙ্গে কথা না বলা, অভিমান করে থাকা, পর্যাপ্ত আগ্রহ এবং যত্নের অভাবে তার মানসিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল সে। পাল্টা হুঙ্কার দিয়ে ইরামকে সে বলল, মা লাগেন আমার, হ্যাঁ মা লাগেন আপনি আমার। আমি আপনার বাচ্চা, যখন ইচ্ছা যেখানে ইচ্ছা আপনি আমার মাথার উপর ফাটবেন আর আমি চুপচাপ দেখে যাব, তাই ভাবেন আপনি? ও, তাহলে তুমি সারা বাড়ির মানুষকে শোনাতে চাও? সেটাই তো তোমার স্বভাব। সমাজে কথা ছড়াতে পারো আর বাড়িতে ছড়াবে না? ছড়িয়েছি, বেশ করেছি। আপনার নামে আরো কিছু ছড়ানো উচিত। পাগল হয়ে গেছিস তুই? সামিয়া ছুটে যেতে চাইলেন ছেলে বউয়ের মাঝখানে, কিন্তু সারিকা মাকে চেপে ধরল। ওদের সমস্যা, ইন্টারফেয়ার করব না। আজকে ফেটেছে যখন ফাটতে দাও। সত্যি বলো অন্তত একে অপরকে। সামিয়া মেয়ের বাহুর মাঝে হতবাক হয়ে দেখতে লাগলেন কাণ্ড। অসহায়ের মতন পাত্তাও দেয়নি ইরাম কিংবা সাইবানের কেউই। উভয়ই একে অপরের ক্রোধে ডুবে আছে। তোমার সমস্যাটা কোথায় আলাদিন? আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি? আমাকে মানুষের সামনে নিচু প্রমাণ করে কি পাও তুমি? ঠিক যে যে কথাগুলো আমি তোমায় বলেছি, আজ সেগুলোই প্রমাণ পাওয়া গিয়েছে। তুমি বোঝো না? দুধ দুধ খাওয়া শিশু তুমি, হ্যাঁ? আমাদের দাম্পত্য জীবনের গোপন কথা তোমার মেয়ে বান্ধবী কেন জানবে? কিসের পরামর্শ দরকার ছিল তোমার? বাসার মা বোনকে যে কথা বলতে পারোনি, সে কথা বলতে গিয়েছো বান্ধবীকে। আর আমি তোমায় সন্দেহ করলেই দোষ? মাথায় রক্ত চড়ে গেল সাইবানের। শটান করে ঘুষি হাঁকালো সে। আটকে উঠল সবাই। এই বুঝে ইরাম আঘাত পায়, অথচ সাইবানের ঘুষিটা গিয়ে লাগলো সিঁড়ির রেলিংয়ে। চামড়া ফেটে রক্ত গড়াতে লাগলো। দাঁত কিরমির করলো সে। দুপাশের তীক্ষ্ণ সূচালো দাঁত জোড়া বেরিয়ে এলো। তার সুদর্শন চেহারা হয়ে উঠল পাশবিক। সন্দেহ সন্দেহ সন্দেহ, আই এম ফাকিং টায়ার্ড অফ দিস। সাইবানের চোখ জোড়াও বুঝি লালচে হয়ে উঠেছে। খড়খড় শব্দ বেরোচ্ছে তার গলা থেকে। ইরামের সামনে বুঝি কোনো পশুই দাঁড়িয়ে আছে। আমি আপনার কাছে চকলেটের মোড়ক, যাকে চেটে ফেলে দেয়া হয় ডাস্টবিনে। অন্যের বেলায় চোখে ঠুলি পড়ে থাকেন,
আর আমার বেলায় অনুবীক্ষণের নিচে ফেলে মাপেন। আপনি এত স্বার্থপর কেন ইরাম আপু? ইরাম জবাব দিতে পারল না, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সাইবান আজ থেমে নেই, সে ভেতরের সবকিছু উগড়ে দিচ্ছে। সত্য কথা কি জানেন, আমি আপনার মতন স্বার্থপর মানুষ জীবনেও দুটো দেখিনি। আমার বান্ধবীর কথা বলছেন, তিতলি? আরে ও তো আমার জীবনে এমন সময় আমার পাশে ছিল যখন আপনার ঠিকিটাও খুঁজে পাওয়া যায়নি। আপনি তখন নিজের সংসারে নিজের স্বামীর সাথে আয়েশ করছিলেন। আপনি কি বুঝবেন আমাকে, আমার বন্ধুত্বকে, আমার প্রায়োরিটিকে? আমার শিক্ষা দীক্ষা সব ভুয়া। আপনি জানেন শুধু মানুষকে ব্যবহার করতে। আমাকে বিয়ে করে ব্যবহার করে যাচ্ছেন ইচ্ছে মতো। আমার টাকা, আমার নিরাপত্তা, আমার সব কিছু আপনি আর আপনার ছেলে মিলে লুটে নিচ্ছেন। এরপর সুযোগ বুঝে একটা সময় চলে যাবেন। লজ্জা করে না আপনার? কোনোদিনও সংকোচ হয় না? সাই, দ্য হেল, এভাবে অতিরিক্ত বলছিস তুই। সারিকা অবধি আর না বলে থাকতে পারল না, তবে সাইবান বোনের দিকে ঘুরে তাকালোও না। আহমদ মেয়ে স্ত্রীর পাশে থামি হেলান দিয়ে বিনোদনের সঙ্গে দেখতে দেখতে মন্তব্য করলেন। এটা আজ নয় কালই হওয়ারই ছিল। তুমি এই পরিণতি ডেকে এনেছো, দেখছো সামিয়া? হাতের মুঠো শক্ত করে ফেললেন সামিয়া। এই মুহূর্তে স্বামীকে আর কিছুই বলতে পারলেন না, তার চোখে অশ্রু টলটল করছে। সাইবান এবং ইরাম কেউই আর পরিবারের জন্যও থেমে নেই। ইরাম অবশ্য নিশ্চুপ, কিন্তু সাইবানের একটা কথাও আর মাটিতে পড়ছে না, সে ক্লান্ত। বারবার অতীতের দোহাই দিয়ে সিম্প্যাথি কামাতে আসবেন না। এই পৃথিবী দয়ালু না, কেউ আপনাকে দয়া করবে না। আমাদের সবারই কোনো না কোনো অতীত আছে। পার্থক্য শুধু আমরা অতীত নিয়ে পড়ে থাকি না। সেখানে আপনি অতীত থেকে বেরিয়ে হতে পারছেন না। বিশ্বাস করতে না চাইলে বিয়ে করেছেন কেন? নাচতে নাচতে তো আমি যাইনি আপনার কাছে, অসহায় হয়ে আপনি এসেছিলেন। আর যখন আমি আপনার সাথে অ্যাডজাস্ট করে নিতে চাইলাম, তখনই আপনার সব সন্দেহ শুরু হয়ে গেল। হ্যাঁ, যান, আমি বাইরে প্রেম করি। আপনাকে রেখে বাইরে 5টা 10টা প্রেম করি। তিতলি আমার গার্লফ্রেন্ড। আপনাকে ডিভোর্স দিয়ে আমি ওকে বিয়ে করব, কারণ আপনার মতো বউ থাকার না থাকা সমান। ইরাম তাকিয়েই রইল সাইবানের দিকে নিষ্পলক। সাইবান এখন রীতিমতো কাঁপতে কাঁপতে কথা বলছে, রাগ, দুঃখ, হতাশা সব বাঁধ ভেঙে বেরিয়ে পড়েছে। আপনি আমাকে বিশ্বাস করেন না, এক ফোঁটা বিশ্বাস করেন না। সারা দুনিয়া বিবস্ত্র হয়ে আমার সামনে ঘুরে বেড়ালেও আমার পৌরসে আমি একটা আঁচ আসতে দেব না। আমার সেই ক্ষমতা আছে, সেই ধৈর্য, সেই অধ্যাবসায় আর সেই শিক্ষা আছে। কিন্তু না, আপনি তো বুঝবেন না। পরকীয়া, বিশ্বাস ভাঙা, এইসব শব্দই তো চিনে নিয়েছেন আপনি, তাই না? আপনার আগের স্বামী আর আমি একই মানুষ আপনার কাছে, স্রেফ জানোয়ার। এই জানোয়ারকে শুধু ব্যবহার করে যান, বিশ্বাস ভরসা করতে হবে না। অতীত নিয়েই থাকুন আপনি, ট্রমাতেই বসবাস করেন। স্বার্থপর মহিলা। সাইবান হাঁপাচ্ছে, তীক্ষ্ণ চোখে চেয়ে সে হঠাৎ করে জমে গেল। ইরামের চোখ জোড়া টলটল করছে, অশ্রু জমেছে ঠিকই, কিন্তু উপচে পড়ছে না অদম্য শক্তির জোরে। সাইবান চোখ পিটপিট করলো, বুকের ভেতর দামামা বাজলো তার। শেষ, 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 সবকিছু শেষ করে ফেলেছে সে। আমি স্বার্থপর, আমি অবিশ্বাসী, আমি সন্দেহ করি। ঠিকই বলেছ আলাদিন, আমি তেমনটাই। ইরামের কণ্ঠ খানিক কাঁপল। সাইবানের সামনে বুঝি তার গোটা দুনিয়া গুড়িয়ে গেল। হাত তুলো সে, কিন্তু ইরামকে ছুঁয়ে দেওয়ার আগেই সেই হাত খপ করে ধরে ফেলল ইরাম। তাকে টানতে টানতে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে গেল। বাড়ির প্রত্যেকটা সদস্য স্তব্ধ হয়ে শুধু তাকিয়ে থাকতে পারল। একটা বাক্য খরচ না করে ইরাম সাইবানকে সোজা নিজেদের বেডরুমে নিয়ে এলো। ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিল। সাইবান ভারসাম্য হারিয়ে বিছানায় বসে পড়ল, ফিরে তাকালো। তার মুখোমুখি দাঁড়ালো ইরাম। ডাগর ডাগর চোখে তীব্র ক্ষোভ এবং অশ্রু নিয়ে অত্যন্ত ঘৃণার চোখে দেখল সে সাইভানকে। স্বামী তুমি আমার, তাই আমার শরীর দেখার অধিকার জন্মেছে তোমার। আপু, বিড়বিড় করতে পারল শুধু সাইভান। তারপরই অবিশ্বাস্য ঘটনাটা ঘটল। একটানে বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে ফেলল ইরাম। জিপার খুলে ঢিলে করে ফেলল ব্লাউজ। সাইভান ঝট করে দৃষ্টি সরিয়ে চোখ বুজে ফেলল। দ্য হেল ইউ আর ডুইং? তাকাও আমার দিকে আলাদিন। ইরামের আদেশে চোখ খুলতে বাধ্য হলো সাইবান। অত্যন্ত সংকোচ নিয়ে মুখ ঘুরিয়ে তাকালো। সেখানেই তার পৃথিবী থমকে গেল। ইরামের কোমরে একটা হালকা ক্ষতের দাগ। কাপড় সরিয়ে ফেলায় তার উন্মুক্ত উদর জুড়ে লম্বা একটা তীক্ষ্ণ দাগ দেখা গেল, যেন অনেক সময় নিয়ে যত্ন করে মাংস কাটা হয়েছে। বুকের দিকটায় ঢেউ খেলানো এলোপাথারি পোড়ার দাগ। আরও অনেক কিছুই আছে, কিন্তু সাইবান দেখার সাহস পেল না। তার হৃস্পন্দন থেমে গিয়েছে। ইরামের অশ্রু অবশেষে গড়িয়ে পড়ল। নিজের বুকে হাত চেপে সে বলল, যে পুরুষ নিজের মুখে ভালোবাসার কথা বলতে বলতে শরীরে দাগ দিতে পারে,
সেই পুরুষ জাতিকে এত সহজে বিশ্বাস করি কি করে বলতে পারো আলাদিন? অতীত দ্রুত পা চালাচ্ছে ইরাম। ঘড়ির কাঁটায় রাত প্রায় 10:30। আজকে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সে শিক্ষিকা হিসেবে আয়োজনে দায়িত্বে ছিল। অনুষ্ঠান শেষে অফিস থেকে বেতন তুলে ফিরতে ফিরতে এত দেরি। এমন দেরি বেশ কয়েকদিন বাদেই হলো। শাড়ির আঁচল মাথায় তুলে ঘোমটা দিয়ে এগোলো সে। এলাকার মুরব্বীগণ এই সময় রাতের খাবার শেষে হাঁটতে বেরোন। মোড়ের টং দোকানে চা সিগারেটের আড্ডায় মাতেন। আজও ব্যতিক্রম নয়। 3-4 জন বৃদ্ধ এবং মধ্যবয়স্ক পুরুষদের একটা দল আয়েশ করে চা খেতে খেতে আলাপ করছে। ইনাম রাস্তার অপর পাশ দিয়ে যাচ্ছে। ঘোমটাটা একটু লম্বা করেই টেনে দিল এবার। মুরব্বীদের দৃষ্টিতে পড়তে চায় না, কিন্তু পড়তে হলো। সঙ্গে সঙ্গে আড্ডার বিষয়ও বদলে গেল। বুঝলে রফিক মিয়া, মায়া মানুষ কুড়িতেই বুড়ি, 30-এ দাদি, বিয়া শাদি ছাড়া মাইয়াগো সুখ নাই, সংসার ছাড়া কোনো গতি নাই। ও আজকালকার মাইয়াগো দেখছেন কেমন বেটা মানুষের মতো এদিক সেদিক দৌড়ায় বেড়ায়, রাত বিরাতে রাস্তায় রাস্তায় হাঁটে, এরপর অঘটন ঘটালে সব পুরুষগো দোষ। আর তুই মাইয়া মানুষ, তোর ইজ্জতের চিন্তা নাই। ঠিক ঠিক। অদূর থেকে হেঁটে গেলেও আসরের আলোচনার বিষয়বস্তু যে ইরাম স্বয়ং, এটা বুঝতে তার বেগ পোহাতে হলো না। পাত্তা না দিয়ে সে হাঁটার জোর বাড়ালেও ঠিক তখন ডাক ভেসে এলো এক মুরব্বীর। কি গো ইরাম্মা, আইলা কোন দিক দিয়া? গুরুজন উত্তর না দিলে বেয়াদবি হবে, তাই ইরাম থামলো। খানিকটা কাছে এগিয়ে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। এটা স্কুলে আজ ফাংশন ছিল, তাই একটু দেরি হলো। রাহাত আর রিহান মিয়া কি তোমারে আনতে যাইতে পারে না? একলা মাইয়া মানুষ রাত বিরাতে খালি দৌড়াদৌড়ি করো, বিপদ আপদ হইলে। রাহাত তো এখন কাজ করে, ইহানও পড়াশোনায় ব্যস্ত। ব্যাপার না চাচা, আল্লাহ যার সাথে থাকে তার ভয় কিসের? এই ভাই ভাই কইরাই তো জীবন যৌবনটা ধ্বংস করলা। তা মখলেস মোল্লার পোলার সাথে নাকি তোমার সম্বন্ধ চলতেছিল, আগাইছে আমাগো জানাও মাইয়া। তোমার অভিভাবক তো এক প্রকার, তোমার একটা গতি হইলেই আমরা শান্তি পাই। ইরাম একটি ঢোক গিল। ভীষণ অস্বস্তি হলো তার। উক্ত মোখলেস মোল্লার ছেলের সাথে তার সম্বন্ধ আরও 1 মাস আগে ভেস্তে গিয়েছে, সেটা আর জানালো না। যেন ইচ্ছে করেই তাকে নিচে প্রমাণ করে আত্মিক শান্তি লাভের উদ্দেশ্যে গুরুজন নামক মানুষগুলোর পক্ষ থেকে প্রশ্নটা করা হয়েছে। মাথা নিচু করে ইরাম বলল, জি চাচা, দরকার পড়লে অবশ্যই জানাবো। সালাম দিয়ে চলে এলো ইরাম। পেছন ফিরে তাকালো না, শুনলো না কিছু। তাকে ঘিরে এলাকায় গার্ল গপ্পের অভাব নেই। একমাত্র মেয়ে যে 30 ছুঁয়েও এখনো বিয়ের পিড়িতে বসতে পারেনি। সমাজের মানুষগুলোর জন্য সে বিশেষ আশ্রম আশ্চর্য। ঠিক তেমনই কটাক্ষের বস্তু। বছর বছর ধরে এসব ইরামের গায়ে সয়ে এসেছে। এখন আর বুকে লাগে না। এতগুলো বছর যখন একটা পরিবারের পেছনে দিয়েছে, তখন আর কিছুটা সময়ে ক্ষতি হয়। যদিও ইরামের আজকাল মনে হয় সে আজীবন এই সংসার ঘানি বইয়েই বাঁচবে। আর 5টা মেয়ের মতো তার নিজের সংসার বলে কিছুই কোনোদিন হবে না। মুন্সিপাড়ির মানুষগুলো এখনও জাগ্রত, এত জলদি ঘুমোয় না। ইরাম আস্তে করে গেট খুলে ভেতরে ঢুকলো। জুতা খুলে প্রতিদিনের মতো তাকে রেখে পা মুছে ভেতরে এলো নিঃশব্দে। বহু কষ্টে একটা বেসরকারি প্রাইমারি স্কুলে সে গত বছর টিচার হিসেবে জয়েন করেছে। বেতন 20,000। আজ এই মাসের বেতনটা হাতে পেয়ে দিয়েছে। প্রতি মাসে বেতনের অর্ধেক টাকা সে সাংসারিক খরচ হিসেবে দিয়ে দেয়। এবারেও কোনো ব্যতিক্রম ঘটবে না। টাকা গুনতে গুনতে নিচতলায় রাহাতের রুমের দিকে এগোলো সে। স্বামী স্ত্রী উভয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করছে বোধ হয়। বোঝার চেষ্টা করো, ইরাম আপুকে এভাবে দিনের পর দিন এই বাড়িতে রাখা সম্ভব না। আড়াল থেকে শোনার ইচ্ছে না থাকলেও ইরাম নিজের নামটা শুনে থমকালো। রাহাতের স্ত্রী মিথিলা নরম গলায় স্বামীকে বলছে, দেখ রাহাত, আমাকে কুটনি ভাইয়ের বউ ভেবো না। আমি শুধু বাস্তবতা বলছি। আমরা এতদিন একা ছিলাম, সমস্যা হয়নি, কিন্তু এখন আমরা আর একা নই। আমাদের যমজ সন্তান এসেছে দুনিয়ায়, ওদের দেখতে হবে, বড় করতে হবে। আজও ছোটটি আছে বলে বিশেষ প্রভাব পড়ছে না, কিন্তু যত বড় হবে তত আর্থিক আর মানসিক চাপ বাড়বে। আপুর বয়স হয়েছে, সমাজের মানুষ নানা ধরনের কথা বলে বেড়ায়। আপুর নামে ওই সব শুনলে আমারও খারাপ লাগে। উনি এই সংসারের জন্য কম করেননি, কিন্তু দিন শেষে ওটা ওনার নিজের সংসার না, আমাদের সংসার। ওনাকে আজ হোক কাল হোক নিজের সংসারে যেতেই হবে। আমিও ভাবছি, মিথিলা তোমার কি মনে হয়? আমি হাত গুটিয়ে বসে আছি, বাবা নেই,
আমার উপরে তো দায়িত্ব এই সংসারের। নিজের বোনকে ভালো হাতে তুলে না দিয়ে শান্তি পাই, কিন্তু কিছু তো হচ্ছে না। আপুর বয়সের জন্য এমনিতেও সম্বন্ধ পাওয়াটা মুশকিল। যাও বা আসছে দ্বিতীয় বিয়ে, আগের বাচ্চা আছে, প্রবাসী, মধ্যবয়স্ক, বৃদ্ধ। আমি কিভাবে এগোই? রাহাত বলল। মিথিলা মাথা ঝাঁকিয়ে ব্যক্ত করল। তো কি হয়েছে? মানুষ কি দ্বিতীয় বিয়ে করে নাকি? ওই ছেলেদের সংসার অন্য কোনো মেয়ে করবে না? দ্বিতীয় তৃতীয় বিয়ে কোনো ব্যাপার না, আগের বাচ্চা ব্যাপার না। আপুর বয়স হিসেবে ঠিকই আছে এসব। এখন তো তুমি কোচি ছেলে পাবে না। কোচি ছেলের আপুকে কেনই বা বিয়ে করবে? অদ্ভুত। তুমি যাই পাও তাই বিবেচনা করে দেখো। শুধু ভালো ঘরের মোটামুটি দায়িত্ববান ছেলে হলেই হবে। বিয়ের পর এমনিতেও মেয়ে মানুষকে অনেক কিছু অ্যাডজাস্ট করে চলতে হয়, যেমন আমি করছি। ইরাম এমন সময় দরজায় নক করল, যেন মাত্রই এসেছে। মিথিলা এবং রাহাত উভয়ে নিজেদের সামলে নিল। আস্তে করে ইরাম ভেতরে ঢুকলো, মলিন হাসি বেঁকে তাকালো। এসে গিয়েছিস ভাই? খেয়েছিস রাতে? হ্যাঁ আপু, খেয়েছি। তুমি যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও। মিথিলা যাও, আপুর খাবারটা গরম করে দাও। মিথিলা মাথা নেড়ে স্বামীর আজ্ঞা পালন করতে এগোচ্ছিল। ইরাম তাকে থামালো। একটি হাত তুলে সেখানে 10,000 টাকা রেখে বলল। এই নাও, এ মাসের টাকাটা খরচ করো মন মতো। আর বাবুদের জন্য কিছু লাগলে অবশ্যই আমায় বলবে। ভাই আমার নতুন চাকরি পেয়েছে, এখনই এত ইনকাম করতে পারবে না। তাছাড়া তোমাদের সঞ্চয় তো জরুরি ছিল বলো। আমি গেলাম। আর হ্যাঁ, খাবারটা গরম করতে হবে না তোমায়, আমি নিজে করে দেব। সারাদিন বাবুদের পেছনে খাটতে থাকো, আজ একটু বিশ্রাম নাও। শুভরাত্রি। আর দাঁড়ালো না ইরাম, উল্টো ঘুরে রুমের বাইরে চলে গেল। সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে উঠতে উঠতে সে ভাবল, মুরব্বীরা ঠিক বলেনি, 30-এ মেয়েরা শুধু দাদি হয় না, মরে যায়। ঠিক 2.5 মাসের মাথায় যখন ইরামের জন্য সম্বন্ধ আসলো, তখন সে আর বেশি বিবেচনা করেনি। পাত্র নিজে থেকেই রাহাতের মাধ্যমে বাড়িতে প্রস্তাব পাঠিয়েছে। নাম অরণ্য মির্জা সওদাগর। রাহাতের ভাষ্য মতে বিরাট এক ব্যবসায়ী। গাজীপুরে নাকি 3টা ফ্যাক্টরি আছে। বয়সটাও ইরামের কাছাকাছি। বড় ঘরের ভদ্র সন্তান। সমস্যা হলো এতিম। বাবা মা আত্মীয় স্বজন বলতে 3 কুলে কেউ নেই। এত বড় একজন মানুষ ইরামের মতো কাউকে নিজ থেকে বিয়ে করতে চাইছে, ব্যাপারটা সন্দেহজনক মনে হলেও এতিম শোনার পর থেকে সেটা খানিক ধামাচাপা পড়ে গিয়েছে। এত চিন্তা করে কি হবে, দেখা করা যাক, কথা বলেই না হয় বোঝা যাবে। আজ তাই একটা ক্যাফেতে বসেছে ইরাম। মিথিলার তোড়জোড়ের কারণে হালকা পাতলা সাজও হয়েছে। ব্লক প্রিন্টের সালোয়ার কামিজ, খোলা চুল আর কাজল টানা চোখ। চেয়ে আছে সে বাইরের দিকে অন্যমনস্ক হয়ে। ঠিক এমন সময় কণ্ঠটা কানে এলো তার। কি আছে ওই দেয়ালে যা জেগে বসেছে আপনার খেয়ালে? এমন কাব্যিক কথা প্রথমবারেই ইরামের মনোযোগ আকর্ষণ করে নিল। ঝট করে ফিরে তাকালো সে। দণ্ডায়মান এক সুঠাম সুদর্শন ব্যক্তি। ক্রিম বর্ণের শার্ট আর কফি বর্ণের ফর্মাল প্যান্ট। ক্ষণিকের জন্য ইরাম বাকরুদ্ধ হয়ে গেল। পুরুষ মানুষ এতটা আকর্ষণীয় এবং সুদর্শন হতে পারে তার আগে জানা ছিল না। ছবিতে রাহাত দেখিয়েছে ব্যক্তিকে, কিন্তু ছবির চাইতে বাস্তব মানুষটা আরও বেশি মনোমুগ্ধকর। ইরাম নিষ্পলক চেয়েই রইল। টানা চোখ জোড়া, সম্পূর্ণ কালো নয়, যেন অতি হালকা বাদামির মিশেল আছে তাতে। তীক্ষ্ণ চোয়াল, ক্লিন শেভড করে এসেছে আজ বোঝা যাচ্ছে। চুলগুলো জেল দিয়ে ব্যাক ব্রাশ করে রাখা একগুচ্ছ লুটিয়ে পড়েছে কপালের ওপর। ইরামের বসতে বাকি রইল না, তার সামনে দাঁড়িয়ে আছে অরণ্য মির্জা সওদাগর। মিস্টার মির্জা। অস্ফুট স্বরে বলে উঠে দাঁড়াতে নিল ইরাম। তাতে তাকে ইশারা করে বসিয়ে নিজে বিপরীত দিকের চেয়ার টেনে বসতে বসতে অরণ্য বলল, ওহ প্লিজ, জাস্ট কল মি অরণ্য। আপনার নামটা সুন্দর অরণ্য। আপনার চাইতে বেশি নয় ইরাম। একটি শক্ত ঢুক গলধকরণ করল রমণী। জীবনে প্রথমবারের মতো বুঝি অন্তরে একটা ধুকপুক অনুভূতি হলো। অরণ্য সবার প্রথমেই অর্ডার দিয়ে দিল। নিজের জন্য কফি, ইরামের জন্য চা। ওয়েটার চলে যেতেই ইরাম জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানলেন আমার চা পছন্দ? অরণ্য হাঁটুর উপর হাঁটু তুলে রহস্যময় হেসে বলল, আপনি প্রতিদিন স্কুলের ক্যান্টিনে বসে 1 কাপ পিওর রং চা খান। আন্দাজ করাটা কঠিন কিছু না। ইরাম ভ্রু কুঁচকে ফেলল। আপনি ফলো করেন নাকি আমায়? না করলে বিয়ের প্রস্তাব পাঠাতাম কিভাবে বলুন? একগাল হাসল অরণ্য। ইরাম সেই হাসির দিকে তাকালো। লোকটাকে হাসলে এত সরল লাগে কেন? অরণ্য ঝুঁকে এসে টেবিলে কোনোই ঠেকিয়ে জানালো, চিন্তা করবেন না, আমি ইস্টাকার না। আপনার স্কুলের পাশে আমার একটা নির্মাণাধীন ফ্যাক্টরি আছে। ওহ,
AMS ট্রেডার্স, ওটা আপনার? ওটার কাজে গিয়েছিলাম একঘর বর্ষার দিনে। বিল্ডিংয়ের বারান্দায় দাঁড়িয়ে দেখলাম এক রমণী বেরিয়ে এলো স্কুলের গেট থেকে। নিজের মাথায় ছাতা ধরার বদলে বাচ্চাদের মাথায় ছাতা ধরে সে তাদের তুলে দিল গাড়ি অবধি। অতঃপর ভিজে গেল তার শাড়ি, জড়িয়ে গেল আমার মন, হয়ে গেল চোখে চোখে অন্তরে আলাপন। এবার না হেসে পারল না ইরাম। তার চোখজোড়া আনন্দে চকচক করে উঠল, গালে লালিমা ছেয়ে গেল। বাইরের স্নিগ্ধ সূর্যের আলো মুখে প্রতিফলিত হতেই অদ্ভুতরে একটা আভা ছড়ালো যেন চারপাশে। অরণ্য মন্ত্রমুগ্ধের মতো দেখল, যেন ইরামের চাইতে মনোমুগ্ধকর কোনো বস্তু তার চোখ এর আগে দর্শন করেনি। বুকে হাত দিয়ে অরণ্য মোলায়েম কণ্ঠে বলল, আস্তে আস্তে, বিয়ের আগে হার্ট অ্যাটাক করাবেন আমায় প্রিয়। ইরাম তেজক হাসল। আপনাকে কে বললো আমি আপনাকে বিয়ে করতে রাজি হচ্ছি? হবেন না? তবে কি আপনার জন্য আমার 1000 বছর অপেক্ষার চাঁদ বিছিয়ে বসতে হবে? যদি শেষ ভাগ্যে তালা থাকে কাজী যদি শেষ ভাগ্যে তোলা থাকে কাজী, আমি তবে সহস্র বছর অপেক্ষা করতে রাজি। আপনি এত দারুণ দারুণ সব কবিতা বানান কি করে? আপনিই আমার কবিতা। ইরাম অরণ্যর চোখে প্রথমবারের মতো সরাসরি তাকালো। ওই চোখের মাঝে যে সরলতা, মুগ্ধতা এবং আবেগ সে দেখল, তাতে সন্দেহের কোনো অবকাশ পেল না। অতপর শুরু হলো তাদের ইঁদুর বিড়ালের দৌরত্ব। পাক্কা 2 মাস প্রয়োজন হলো অরণ্যের ইরামকে বিয়েতে রাজি করানোর জন্য। সেই দিনের ঘটনাটা অনেকটা এমনই ছিল যে ইরাম স্কুল থেকে ফিরছিল গ্রীষ্মের তীব্র গরম মাথায় নিয়ে। প্রতিবার লোকালেই যাওয়া হয়, অথচ সেদিন হলো না। তার জন্য অপেক্ষা করছিল অরণ্যর গাড়ি। ইরাম ভেতরে ঢুকতেই এসি অন করে দিল সে। এরপর ঝুঁকিয়ে ইরামের পায়ের পুরাতন সুজুরার হাত দিল অরণ্য। দেখি প্লিজ, এই গরমে মানুষ উপরে স্যান্ডেল নেই? এ কি, আপনি আমার পায়ে কেন হাত দিচ্ছেন? হুস। অরণ্য কোনো কথা শুনল না। ইরামের শু খুলে নিয়ে বক্সের ভেতর ঢুকিয়ে রাখলো। পা মুক্ত হতেই মেলে বসতে পারল ইরাম। এসির বাতাসে বেশি আরাম লাগলো। অরণ্যর প্রস্তুতি নেহাতি কম নয়। কোত্থেকে একটি বরফ ঠান্ডা লেমনেডের কাপ বের করে তাতে স্ট্র বসিয়ে ইরামের হাতে ধরিয়ে দিল সে। হতবাক ইরাম এক পলক অরণ্যর দিকে চেয়ে শেষমেশ মুচকি হেসে তাতে চুমুক দিল। অরণ্য ড্রাইভ শুরু করলো। আকাশি রঙের ফুল হাতা শার্ট, উপরে কোট, ব্লেজার, পুরো দস্তর ব্যবসায়ী লাগছে আজ মানুষটাকে। আর অবশ্যই বরাবরের মতোই সুদর্শন। ইরাম চোখ ফেরাতে পারল না। অরণ্য গিয়ার ধরা, এক হাতে স্টিয়ারিং ঘোরানো, মনোযোগী দৃষ্টি। প্রত্যেকটা কার্যকলাপ সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। লেমনেড গলায় যেতেই গরমটা চিরবিদায় নিল। অরণ্য কিভাবে কিভাবে যেন সবসময়ই বুঝে যায় ইরামের কখন কি প্রয়োজন। মনে হচ্ছে আমার কোনো চান্স নেই, তাই না? হঠাৎ করে বিষণ্ণ গলায় বলে উঠল অরণ্য। ইরাম তাতে ভেবাচাকা খেয়ে গেল। প্যাসেঞ্জার সিটে সোজা হয়ে বসে শুধালো, মানে আমার ভাগ্যটাই এমন, এই আর কি। মাথার উপর বাবা মা গুরুজনের ছায়া নেই তো, তাই সহজে কেউ আগলে নিতে চায় না। ইরামের বুকের ভেতরটা খামচে ধরল কেউ বুঝি। অরণ্য স্টিয়ারিং ঘুরিয়ে রাস্তার দিকে দৃষ্টি রেখেই বলল, জীবনটা সহজ ছিল না। মানুষ ভাবে টাকা থাকলেই বুঝি সব আছে, অথচ আমার কাছে শান্তিটাই নেই। আপনার জানা আছে শান্তি কোথায় বিক্রি হয়? তবে নিজের জন্য কিনে বক্স ভরে রাখতাম। কেন যেন নিজেকে রুখতে পারল না ইরাম। অজান্তেই নিজের হাতটা গিয়ারের ওপর রাখা অরণ্যর হাতের উপর রাখল। আপনার বাবা মাকে খুব মিস করেন তাই না? মলিন হাসল অরণ্য। না, করি না। ওনারা চলে না গেলে বুঝতেই পারতাম না দুনিয়াটা কত কঠিন। আত্মীয় নামক কালসাপগুলো সম্পত্তির লোভে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা ওনাদের বিদায় নেওয়ার পরই বুঝেছি। আপনার সুখের সময় সবাই আপনার পাশে থাকে, এরপর সুযোগ বুঝে হামলে পড়ে। আমার দুনিয়ায় এখন আছি শুধু আমি, আমার অর্জন আর আমার একাকিত্ব। আফসোস নেই। ইরাম নিজের হাতের বাঁধনটা আরেকটু শক্ত করে বলল, এখন থেকে আপনি আর আপনার অর্জন থাকবেন শুধু। একাকিত্বের ভারটা না হয় আমার উপর ছেড়ে দেবেন। অরণ্য সইতে পারল না। ব্রেক কষে তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে ফেলল। মাঝ রাস্তায় এভাবে হঠাৎ গাড়ি থামিয়ে ফেলায় আশেপাশের যানবাহন দ্রুত হর্ন বাজাতে লাগলো। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল, অথচ অরণ্যর কোনো দিকে খেয়াল নেই। সে অপলক চেয়ে আছে ইরামের দিকে। ঝুঁকে এলো সে, রীতিমতো ফিসফিস করে উচ্চারণ করল, আরেকবার বলুন। ইরাম মোলায়েম হাসল। তার চোখে হালকা অশ্রু জলজল করল।
একাকিত্বের দীর্ঘশ্বাস, মায়ায় অবিশ্বাস আর বিয়েতে সর্বনাশ। আপনি নিজের সর্বনাশ করতে মুখিয়ে আছেন। কুয়োতে ঝাঁপ দেওয়া ঠেকানোর সাধ্য কার আছে? অর্ণর ঠোঁটে বিস্তৃত একটা হাসি ফুটল এবার। ইরামের হাতটা ধরে সে উপরে তুলো, প্রথমবারের মতো নিজের ঠোঁটের স্পর্শ ছুঁয়ে দিল। কাজের কারণে রুক্ষ হয়ে আসা আঙুল জুড়ে বলল, এ হাতে রক্ষাটা মানায় না, এতে আমি বুনবো শুধুই কমলতা। শুনছেন আমার প্রিয়, আজ থেকে অরণ্যের হাজারো কাটার গাছের মাঝে একমাত্র ফুল গাছ আপনি। আজ ইরামের বিয়ে, কাবিন এবং যাবতীয় কাজ সকালেই হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র অনুষ্ঠান, যদিও ইরাম মত দিয়েছিল সিমসাম অনুষ্ঠানের আয়োজন করবে। বেশি মানুষের উপস্থিতিতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবে শেষ মুহূর্তে অরণ্য বেঁকে বসেছে। না, ইরামকে সে চুপে চাপে বিয়ে করবে না। সমস্ত এলাকার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবে। যে মানুষগুলো এতদিন ইরামকে নিয়ে হাজার কথা চালাচালি করেছে, তাদের যদি একটু ভালো মতো আপ্যায়ন করা না হয় তাহলে কিছু হলো। ইরাম স্টেজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোগ্রাফারের জন্য পোজ দিতে দিতে অদূরে দাঁড়ানো অরণ্যকে দেখছে। শেরওয়ানি পরনে লোকটাকে আজ অনন্য লাগছে। ইরাম থেকে থেকে স্বামীকে দেখে যাচ্ছে। একপাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেখানে মানুষজন খেতে বসে পড়েছে। মুরব্বীরা সব একসঙ্গে প্লেটের পর প্লেট মাংস সাবার করছে। খেতে পারুক বা না পারুক, নেয়ার কমতি নেই। বিয়েবাড়ির এই অপচয়টা ইরামের একদম পছন্দ নয়। ফটোগ্রাফারকে বিরতি দিয়ে সে ভারী লেহেঙ্গা তুলে এগোলো টেবিলের দিকে। অরণ্য দাঁড়িয়ে আছে, সকলের খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে নাকি দেখছে। একজন মুরব্বী তাকে ডেকে কিছু বলতেই মুচকি হেসে অরণ্য বলল, ভালো করে খান চাচা। যার বিয়ে না হওয়ার চিন্তায় মাথার চুল উঠিয়ে ফেলেছেন, তার বিয়ের খবরটা কেমন লাগছে? এই চাচাকে আরও 2 পিস রোস্ট দাও। ইরাম কাছে গিয়ে খপ করে অরণ্যর বাহু ধরে ফেলল। বাকিদের উদ্দেশ্যে জোরপূর্বক হেসে তাকে টেনে সরিয়ে নিয়ে এসে বলল, আপনি কি শুরু করেছেন? এভাবে বলে কেউ? ও মা, ওনারা বললে দোষ নেই, আমি পাল্টা বললেই দোষ। শোনো কবিতা, তোমার জন্য আমি করতে পারি ঝগড়া, আমার লাগবে না কোনো মহড়া, বাজাবো শুধু নাগড়া। হেসে ফেলল ইরাম। অরণ্যর বাহু চাপড়ে বলে উঠল, পাগল হয়ে গিয়েছেন আপনি? তোমাকে বউয়ের রূপে দেখে আমার সার্কিট হাউসে আগুন জ্বলে গেছে। এই জ্বালা শুধু আজকে রাতেই মেটানো সম্ভব হবে। তো বলছিলাম, যদি এখনই আমরা একটু প্রাইভেসি খুঁজে পেতে পারি তাহলে। ইরাম ভ্রু তুলে অরণ্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে চলে এলো। পেছন থেকে অরণ্যর খিলখিলি হাসির আওয়াজ ভেসে এলো। স্টেজের কাছে চলে আসতেই ইরামের চোখ পড়ল অনাকাঙ্ক্ষিত মানুষটার উপরে, সামিয়া মুন্সি। খালার বাড়িতে বেশ সংশয় নিয়েই দাওয়াত কার্ড পাঠিয়েছিল সে। ভাবিনি তিনি সত্যি এসে পড়বেন। মিথিলার সঙ্গে কথা বলেছেন সামিয়া। ইরাম এগোতেই ঘুরে তাকালেন, আপাত মস্তক পর্যবেক্ষণ করলেন নববধূকে। মাশাল্লাহ, কি মিষ্টি লাগছে আমার ইরহামকে। খালামণি, সামিয়াকে জড়িয়ে ধরল ইরাম। কত বছর পর আজ এই মানুষটার এমন আদরের ছোঁয়া পেল। হিসেবে নেই আর। সামিয়া ইরামের পিঠে পরম আদরের হাত বুলিয়ে দিলেন, কপালে চুমু খেলেন। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, অবশেষে তোর জীবনে সুখের দিন এসেছে। ইরাম মন ভরে গ্রহণ করল সবটুকু আদর। মুস্কি হেসে বলল, সব তোমাদের দোয়া। খালামণি, তুমি আজ এসেছো, আমি কতটা খুশি হয়েছি বোঝাতে পারবো না তোমায়। আমিও রে, তোকে বধূরূপে দেখার স্বাদ আজ আমার পূরণ হয়ে গেল। স্টেজে আছো আপু, ফ্যামিলির ফটো তুলবো। এমন সময় স্টেজ থেকে ইহানের ডাক ভেসে এলো। ইতিমধ্যে স্টেজের উপরের সোফায় বসেছে সবাই। রাহাত, মিথিলা, অরণ্য মাঝখানে। ইহান পেছনে দাঁড়িয়ে হাত তুলে ইরামকে ডাকছে। ইরাম সামিয়ার দিকে ফিরল। এসো খালামণি, ফ্যামিলি ফটো। আরে না না, ফ্যামিলি কিভাবে আমি? আসুন না খালামণি, প্লিজ, আপনি আমাদের পরিবারই তো। স্টেজ থেকে জোর গলায় বলল অরণ্য। এবার আর মানা করতে পারলেন না সামিয়া। ইরাম তাকে স্টেজে নিয়ে গেল। ইহানের সঙ্গে পেছনে দাঁড়ালেন তিনি হাসি মুখে। ইরাম অরণ্যর পাশে বসলো। অত্যন্ত যত্ন নিয়ে তার চুলের ওড়না লেহেঙ্গা গুছিয়ে দিয়ে অরণ্য নিজের হাতে যেন ছবিতে সুন্দর দেখায়। মিউজিক বাজছে গম গম করে। মেহমানদের বাচ্চারা এদিক সেদিক নাচানাচি করছে।
অনেকেই ছবি তুলছে স্টেজের। ফটোগ্রাফার পজিশন নিয়ে দাঁড়িয়ে। এত এত লোক, এত আলোকসজ্জার মাঝে ঠোঁটে বিরাট হাসি ধরে রেখে যখন ইরাম সামনে তাকালো তখন ভিড়ের মাঝে একটি অবয়বের উপর তার দৃষ্টি আটকে গেল। বহু দূরে মেহমানদের ভিড়ের মাঝে একদম পেছনের দিকে কালো পাঞ্জাবি পরনে এক সুউচ্চ সুঠাম অস্তিত্ব। জলজলে একজোড়া চোখ, ভ্রুর উপরে চকচকে সিলভার পিয়াংশি, বুকে দুবাহু বেঁধে তাকিয়ে আছে স্টেজের দিকে। দৃষ্টি জুড়ে অনুভূতিহীনতা, শূন্যতা। ইরাম জমে গেল, নিষ্পলক চেয়ে রইল ওই গভীর কালো চোখের সঙ্গে। তার দৃষ্টি মিলল। অরণ্য নিজের মাঝে ইরামের একটা হাত ধরে রেখেছে। সেই হাতটা কাঁপল খানিক। অস্ফুট স্বরে আপন মনে ইরাম উচ্চারণ করল, আলাদিন। ডাকটা ওই মানুষ অব্দি পৌঁছেছে কিনা ইরামের জানা নেই। চোখ ধাঁধানো ফ্ল্যাশের আলোয় চারপাশ উচ্ছ্বাসিত হতে লাগলো বারংবার। যখন ইরামের চোখ সয়ে এলো তখন সে দেখলো মানুষটা আর ভিড়ের মাঝে নেই, উল্টো ঘুরে হাঁটা শুরু করেছে। একটা সময় সে গেট পেরিয়ে বেরিয়ে গেল, আড়াল হয়ে গেল রাত্রির কালিগোলা আধার মাঝে। একবারও আর পেছন ফিরে তাকালো না। অরণ্যর সঙ্গে বিয়ের প্রথম কয়েক মাস ইরামের কাটল স্বপ্নের মতন। এক জীবনে যা যা তার কোনোদিন পাওয়া হয়ে ওঠেনি, অরণ্য সেই সব না পাওয়াদের হাজির করল ইরামের পদতলে। নিজের আগে সবসময় সে ইরামের মুখে ভাতের লোকমা তুলে দেয়। বাইরে গেলে ঘন্টায় ঘন্টায় ফোন করে, কোথায় যাচ্ছে, কখন ফিরবে, ইরাম খেয়েছে কিনা, ঘুমোচ্ছে কিনা ইত্যাদি চিন্তায় যেন সে নিজের কাজই ঠিকঠাক মতো করতে পারে না। একবার ইরাম সিঁড়িতে পিছল খেয়েছিল বিধায় বাড়ির প্রত্যেকটা সিঁড়ি কার্পেট দিয়ে বাঁধিয়ে ফেলেছে অরণ্য। সে অরণ্যকে উষ্ণ ভালোবাসার চাদরে গভীরভাবে মুড়িয়ে রেখেছে যেন। পারলে স্ত্রীকে সে শুকনো মাটিতে কষ্ট করে হাঁটতেও দেবে না যেন, আজীবন কোলে কোলে রাখবে। আজ প্রথমবারের মতো অরণ্যর গাজীপুরের একটি ফ্যাক্টরিতে এসেছে ইরাম। ভীষণ উত্তেজিত সে, বুক ভর্তি উচ্ছ্বাস এবং তীব্র আনন্দের জোয়ার। কিছুক্ষণ আগেই সে এমন একটি বিষয় সম্পর্কে নিশ্চিত হয়েছে যার সম্পর্কে জানলে অরণ্য আনন্দে আত্মহারা হয়ে যাবে। সে নিশ্চিত। গাড়ি থেকে সাবধানে নামলো সে। অজান্তেই একটি হাত এসে থামলো নিজের পেটের উপর। মোলায়েম হাসলো ইরাম, চোখে জলজল করলো তারারা। এই দেহের ভেতর যে ছোট্ট প্রাণটি বেড়ে উঠছে তার হদিশ পেলে অরণ্য কোন ধরনের পাগলামি করবে সেটা দেখার জন্য মুখিয়ে আছে সে। এর মধ্যেই আন্দাজ করতে পারছি ইরাম অরণ্য তাকে অঘোষিত লকডাউন দিয়ে বাসায় বসিয়ে ফেলবে। পারলে নিজের অফিস টেনে বাসায় নিয়ে রাখবে। এক ফোঁটা একলা ছাড়বে না ইরামকে। এখন তো শুধু সিঁড়িতে কার্পেট মুড়িয়েছে, ভবিষ্যতে গোটা বাড়ির মেঝেটাই মুড়িয়ে ফেলবে। বেডরুমে অবধি সিসি ক্যাম লাগিয়ে রাখবে যেন কিছুতেই স্ত্রী চোখের আড়াল না হয়। এমন ভাবতে ভাবতে ইরাম মহা উৎসাহে ভেতরে ঢুকলো। কয়েকজন লোক এদিকে সেদিকে হাঁটাহাঁটি করছে। ইরামকে দেখেই একজন এগিয়ে এলো। ম্যাডাম, আপনি এখানে? মুস্কি হাসলো ইরাম। অরণ্য কেবিনে? জি ম্যাডাম। স্যার তো মাত্রই সেক্রেটারির সাথে একটা মিটিংয়ের জন্য ঢুকলেন। কাউকে বিরক্ত করতে মানা করেছেন। ব্যাপার না, আমি যাচ্ছি। ইরাম নিজেই এগোলো। লোকটা তাকে 4 তলার কেবিনের ফ্লোর অবধি পৌঁছে দিয়ে বিদায় নিল। বেশ জোরে সোরেই হেঁটে এগিয়ে গেল ইরাম। তার আর তর সইছে না। কেবিনের দরজাটা স্বচ্ছ কাচের তৈরি, স্লাইড করে খোলা বন্ধ করা যায়। ইরাম কাছে গিয়ে হাত দিয়ে একটানে দরজাটা খুলে ফেলল। উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, অরণ্য। নিজের চোখের সামনের দৃশ্যটি দেখেও বিশ্বাস করতে বেগ পোহালো ইরাম। তার হাসিটা মস্ত না, এতটাই স্তম্ভিত সে অসহায়ের মতো তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না। অরণ্যর অফিসের কেবিনের ওপর চিত হয়ে শুয়ে আছে তার সেক্রেটারি। মেয়েটি অর্থবিভস্ত্র। অরণ্য তার দুপাশে হাত রেখে টেবিলের ওপর ঝুঁকে আছে যেন ভোজে নেমেছে। মেয়েটির পা দুটো অরণ্যর কোমরের দুপাশে ঝুলছে। উভয়ে জমে গিয়েছে হঠাৎ ইরামের আগমনে। প্রসারিত দৃষ্টি মেলে তাকালো তারা সামনের দিকে। মেয়েটার মুখ চিনতে ইরামের বেগ পোহাতে হলো না। প্রায় তাদের বাড়িতে যাতায়াত করে অরণ্যর সেক্রেটারি হিসেবে। মেয়েটিকে পরিচয় করিয়ে দিয়েছে অরণ্য স্বয়ং। আমার ছোটবেলার বান্ধবী। যখন আমার কেউ ছিল না তখন থেকেই ও আমার পাশে আছে। অরণ্যর কঠিন সময় পাশে ছিল বিধায় মেয়েটার প্রতি কৃতজ্ঞতা বোধ করত ইরামও। কোনোদিন দুজনের মাঝে সে অফিসের কথাবার্তা ছাড়া খুব ব্যক্তিগত কিছু বলতে দেখেনি। বিশেষ করে বিয়ের পর থেকে সেক্রেটারিকে কাজের বাইরে কখনো আলাদা নজরে দেখেনি অরণ্য। অন্তত ইরাম এতদিন তাই জানত। মনে প্রাণে বিশ্বাস করত অরণ্য অন্তত সুপুরুষ একজন মানুষ। সে যেভাবে ইরামকে নিজের অতি মূল্যবান সম্পদের মতো আগলে রাখে তাতে সন্দেহের কোনো অবকাশ অবধি পায়নি রমণী।
উল্টো এমন কিছু মনে আসলেও সে নিজেকে নিজে ধমকাতো। অরণ্য জানলে কি কষ্ট পাবে, তাকে এভাবে অবিশ্বাস করা যায়? ইরাম যা করে এসেছে তাকে বলে অন্ধবিশ্বাস, সেটা সে ঠিক এই মুহূর্তে এসেই অনুভব করল। ক্ষণিকের জন্য পায়ের জোর হারিয়ে ফেলল ইরাম। দরজা আঁকড়ে ধরার প্রয়োজন হলো তার নিজের পতন ঠেকাতে। সেক্রেটারি মেয়েটা টেবিল থেকে উঠে পড়তে চাইল। হুস, রিল্যাক্স, এখনও শেষ হয়নি আমার। অরণ্যর কণ্ঠটা অচেনা শোনালো, ভীষণ রকমের অচেনা। ইরাম বিশ্বাস করতে পারল না নিজের কানকে, যেন তার অরণ্য নয়, ভিন্ন কেউ কথা বলছে ওই খোলসের ভেতর থেকে। নিজের অর্ধাঙ্গিনী সেখানে উপস্থিত দেখেও অরণ্য বিন্দুমাত্র পিছিয়ে এলো না, বরং সেক্রেটারি মেয়েটার পা দুটো শক্তভাবে আঁকড়ে ধরে নিজের কোমরে পেঁচিয়ে কাছে টেনে নিল। মেয়েটা গুঙিয়ে উঠল, শব্দহীন হাসল অরণ্য। এসে যখন পড়েছে, সি ক্যান জাস্ট ওয়াচ হাউ গুড হার হাজব্যান্ড ফাকাশ। মেয়েটির শীতকারে ভরে উঠল গোটা কেবিন। ইরাম অবিশ্বাস্য নয়নে অত্যন্ত বিভীষিকাময় দৃশ্যটির দিকে চেয়ে রইল। অসহায়ের মতো দেখল কি ভয়ানকভাবে টেবিলটা কাঁপছে। অরণ্যর ঠোঁটের পৈশাসিক হাসি, মেয়েটির গোগানি তাকে ক্ষতবিক্ষত করে ফেলল। দাঁড়ালো না ইরাম, একটা শব্দ অবধি উচ্চারণ করল না, উল্টো ঘুরে কাঁপা কাঁপা পায়ে কিছু দূর এগোলো। তারপরে ছুট লাগালো জোরে জোরে, আরও জোরে দৌড়াতে লাগলো সে, যতক্ষণ না তার বুকটা ভেঙে খান খান হয়ে গেল। আজ 5 দিন হয়েছে ইরাম বাপের বাড়ি চলে এসেছে। বাপের বাড়ি তো আর নেই, ভাইয়ের বাড়ি। বাড়ির চিন্তায় তাই আজ শুকনো হয়ে গিয়েছে ভাইয়ের বউ মিথিলা। এত কষ্টে যাকে শেষমেশ বিদায় করা গিয়েছিল সে আবার ঘাড়ে চেপে বসতে চাচ্ছে। আগে তো তাও চাকরি করত, সংসারের টাকা দিত, বিয়ের পর তো সেটাও নেই। ঠিকই তো সংসারে মনোযোগী হয়েছিল, তাহলে কি এমন হলো যে হুট করে সব ছেড়ে ছুড়ে এসে হাজির হলো? চিন্তায় রাহাতেরও মাথায় হাত, কিছুতেই ভেবে পাচ্ছে না কি হয়েছে। ইরাম কিছু বোঝে না, খাবার দিলে খাচ্ছে না, সারাদিন শুধু নিজের পুরাতন রুম লক করে বসে থাকে। গতকাল মিথিলা জোর করে খাবার খাওয়াতে গিয়ে দেখে বাথরুমে শাওয়ারের নিচে বসে আছে। কত ঘন্টা কে জানে, পুরো শরীর শীতল হয়েছিল। পরে ভাইরা মিলে ধরাধরি করে বিছানায় এনে গরম তেল মালিশ করে কোনো মতে ঠিকঠাক করেছে। আজকেও অরণ্যর বাড়ি থেকে ঘুরে এসেছে সে। দারোয়ান জানিয়েছে ইরাম চলে আসার পর অরণ্যও নাকি আর বাড়িতে ফেরেনি। কোথায় আছে কেউ জানে না, ফোনটাও বন্ধ। রাহাত পড়েছে এক মহাবিপাকে। বেশ ভালোই ঝগড়া হয়েছে মনে হয়। অবশেষে মন্তব্য করল মিথিলা, স্বামীকে চা পরিবেশন করল। তাই তো দেখছি, দুলাভাই তো এত শক্ত হওয়ার মানুষ না। আপু বলতে তো সে রীতিমতো অজ্ঞান, অথচ আজ এতদিন আপু এখানে একবারও খোঁজ দিতে আসলো না। মামলা ভালোই সিরিয়াস। রাহাত চায়ের কাপে চুমুক দিল। মিথিলা একটি দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে পড়ল। হেকেই বলে কপালের নাম গোপাল, তাও যা একটু সুখ আপুর কপালে লেখা হয়েছিল তাও ওনার কপালে সইবে না। এত বড় ঘর, এত ভালো অবস্থা, এত ভালো স্বামী, সব ছেড়ে পাগলের মতন চলে এসেছে এখানে। বলি, সংসারে ছোটোখাটো ঝামেলা একটু হবে, তোমার আমার কত হয়েছে। আমি কি কথায় কথায় বাপের বাড়ি গিয়ে হাজির হয়েছে? দুলাভাইয়েরও তো আত্মসম্মান আছে। বউ এভাবে না জানিয়ে চলে এসেছে। পুরুষ মানুষ, রাগ হওয়াটা স্বাভাবিক। আপু তো মুখই খুলছে না, কি হয়েছে না বুঝলে সমাধান কি করব কিভাবে? বিয়ের কয়েক মাস যেতে না যেতেই আবার এখানে হাজির। সমাজে অলরেডি কথা শুরু হয়ে গিয়েছে। আপাতত তো সবাইকে বেড়াতে এসেছি বলে দমিয়ে রেখেছি, কতকাল রাখবো? আপুকে বোঝাও তুমি। ভাইয়া, এমন সময় দোতলা থেকে ইহানের আত্মচিৎকার ভেসে এলো। উভয়ে ঝট করে ফিরে তাকালো। সিঁড়ির উপর থেকে কাঁদতে কাঁদতে চিৎকার দিয়ে ইহান জানালো, রাপুর গা থেকে রক্ত বের হচ্ছে। এক মুহূর্তে বসে থাকতে পারল না কেউ আর, দৌড়ে ইরামের রুমে গেল। সামনের দৃশ্য দেখে না চাইতেও রাহাত এবং মিথিলা জমে গেল। এমন ভয়াল দৃশ্য। ইরাম বিছানার উপর ছটফট করছে, মলিন চাদর টকটকে লাল তরলে ভেজা, রক্তাভ তরল চাদর চুয়ে মেঝেতে পড়ছে। আর কেউ না বুঝলেও মিথিলা ঠিকই বুঝলো, সে মেয়ে, সে জানে ইরামের সাথে কি হচ্ছে। হাসপাতাল জলদি, আপুর পেটে বাচ্চা। মা, মধুর ডাকটা আর শোনা হলো না ইরামের। একদিনের জন্য হলেও যে আশার স্বপ্ন সে বুনেছিল, তিলে তিলে একটা প্রাণকে গড়ে তোলার যে বাসনা তার বুকে লালিত হয়েছিল, যে স্বপ্নের ভবিষ্যতের আশায় শত কল্পনা বোনা হয়েছিল, সেই প্রাণ যেমন নীরবে এসেছিল তেমন নীরবেই চলেও গেল। ইরামকে শূন্য করে দিয়ে তার গর্ভের ভ্রণ এক পরিপূর্ণ প্রাণের স্বীকৃতি লাভের আগেই বিদায় নিল লম্পট এক দুনিয়া থেকে।
একদিক থেকে ইরাম তৃপ্ত। এই কলুষিত দুনিয়া একটি সুস্থ প্রাণ লাভ করার অধিকার রাখে না। হাসপাতালের বিছানায় চুপটি করে বসে আছে ইরাম, কোনো নড়চড় নেই, একদম পাথুরে মূর্তি। এক সময়কার উজ্জ্বল মুখটা ফিকে হয়ে এসেছে, রুক্ষ হয়ে উঠেছে ত্বক যত্নের অভাবে, চোখের নিচে গাঢ় কালি, একটা হাত পেটের ওপর। আজকাল সে এভাবেই বসে থাকে, এভাবেই ঘুমিয়ে পড়ে, এভাবেই অনুভব করে শূন্যটাকে। হাসে না, কাঁদে না, কোনো অনুভূতি আর হয় না। চোখজোড়া শুধু পাথরের বলের মতন একদিকে উদাসীন চেয়ে থাকে। ইরাম জানে না কত সময় পেরিয়েছে, কতদিন ধরে সে হাসপাতালে আছে, তার সাথে কে কী কথা বলেছে, কে কী করেছে, আর জানতে ইচ্ছেও হয় না। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। ইরামের কানে একটা মৃদু শব্দ গেল, দরজা খোলার আওয়াজ। তাকানোর প্রয়োজন বোধ করল না ইরাম। সে ইতোমধ্যেই জানে নার্স আসেনি, না কোনো ডাক্তার, রাহাত, মিথিলা, ইহান, পরিবারের কেউই নয়। এসেছে ওই লোকটা, তার গায়ের গন্ধ ইরামের খুব চেনা। হাজার মাইল দূর থেকেও বুঝি টের পায় তার স্বপ্নের ধারক, তার ভাগ্যের শিল্পী। এসেছে অরণ্য, সুস্থির নিডল, সুদর্শন চেহারায় মলিনতার অভাব, উল্টো জেল্লাদার হয়েছে ভীষণভাবে। ইরাম না তাকিয়েও বুঝতে পারে ওই অস্তিত্বের প্রতিটা পরিবর্তন তার শরীর অনুভব করার অদ্ভুত একটা ক্ষমতা লাভ করেছে। অরণ্য ধীর পায়ে এগিয়ে এলো, ইরামের বিছানার কাছে দাঁড়ালো, ফিরেও দেখল না রমণী। আগের মতোই চোখজোড়া কোটরাগত নিক্ষিপ্ত শূন্যের পানে। অরণ্য ফর্মাল প্যান্টের পকেটে দু হাত রেখে এক নাগাড়ে ইরামকে দেখল। প্রতিটা ক্রিয়া কিভাবে তার পেটের ওপর হাতটা চেপে বসেছে সেটা এড়ালো না অরণ্যের দৃষ্টি। তার গভীর কণ্ঠ ভেসে এলো ইরামের কানে। এটা একটা জঘন্য মা হওয়ার জন্য। উঠল অরণ্যর হাত, শয়তান ইরামের গালে চড় বসালো সে। ইরামের মাথাটা একদিকে বেঁকে গেল, তার উজ্জ্বল শ্যামলা গাড়ে 4 আঙুলের গভীর দাগ ভেসে উঠল দগদগে ঘায়ের মতন। অথচ ইরামের ব্যথা লাগলো না। গায়ের ব্যথাটা বুঝি মরে গেছে, আর অনুভব হয় না। মনের ব্যথার যেখানে জয় জয়কার, সেখানে এই বাহ্যিক ব্যথা অতি তুচ্ছ। অরণ্যর ইরামের পেছনে সরে দাঁড়ালো, ঝুঁকে এসে তার গলা আঁকড়ে ধরে সেই থাপ্পড় দেয়া গালেই ঠোঁট ছুঁয়ে গাঢ় চুমু খেল। অনেকটা সময় নিয়ে গভীরভাবে। ইরাম নড়ল না, সরল না, বসে রইল শুধু মূর্তির মতন। গলায় চাপ লেগে তার নিঃশ্বাস আটকে আসে, অথচ সেই ছটফটটুকুও করতে সায় দিল না শরীর। অরণ্য তার কানে ফিসফিস করল, আর এটা একজন জঘন্য স্বামী হওয়ার জন্য। নিজের গলায় ঠান্ডা কিছু একটার অস্তিত্ব টের পেল ইরাম। মাথাটা ঝুঁকিয়ে তাকালো, একটি লকেট ঝুলছে তার গলায়, লাল টকটকে রুবির লকেট। অরণ্য তৎক্ষণাৎ তার পায়ের কাছে বসে পড়ল। ইরামের পা নিজের 2 হাতের মুঠোয় সযত্নে তুলে সে নিগুড়ো আবেগ নিয়ে বলল, আমি তোর শুরু, আমি তোর শেষ, আমি তোর পঙ্কিক্ত কবিতা, ছন্দ তোর একমাত্র আশ্রয়। বাড়ি চল আমার কবিতা। বিয়ের পর মেয়েদের স্বামীর সঙ্গে সবকিছুই অ্যাডজাস্ট করে নিতে হয়। স্বামী বিবাহিতা রমণীর একমাত্র গতি। স্বামী বেচারা পুরুষ মানুষ, একটু একটু এদিক সেদিক ঝুঁকবেই। বউকে তাই তাকে নিজের আঁচলে বেঁধে রাখতে হবে শক্তভাবে। সব অপরাধী স্বামীর ক্ষেত্রে ক্ষমার যোগ্য, কারণ সে না দেখলে সমাজের আর কেউই বউকে দেখবে না, আপন ভাইও না। তা সে অপরাধ যদি হয় পরক্রিয়াও। যদিও অরণ্যর ভাষ্যমতে সে পরক্রিয়া করে না, কারণ পরক্রিয়ার অর্থ ঘরে বউ রেখে বাইরে দ্বিতীয় কোনো রমণীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা। কিন্তু সে তো ইরামকে ছাড়া কাউকে ভালোবাসে না। বাইরের সবাই শুধু শরীর, ভোগের শরীর, আনন্দের আধার। এক স্ত্রী বাদে অন্য কোনো রমণীকে সে কোনোদিন দ্বিতীয়বার ভোগ করেনি। তাহলে এটা পরক্রিয়া কিভাবে হতে পারে? ইরাম শুধু শুনে যায় আজকাল, জবাব দেয়া আর হয়ে ওঠে না। স্বামীর সঙ্গে একটু একটু মানিয়ে চলতে হয়, স্বামীর সঙ্গে একটু একটু মানিয়ে চলতে হয়, স্বামীর সাথে একটু একটু মানিয়ে। মনে পড়ে না ইরামের আর। সারাদিন সারা রাত এই বলেই জপে যায় সে তোতা পাখির মতন। তাহলে হয়তো সমাজ তাকে মেনে নেবে। দেনমোহরের টাকা তুলে দেয়া ভাইগুলোর দিকে অসহায় চোখে ভুক্কুকের মতন তাকিয়ে থাকে সে। রাহাতকে দিয়েছিল, ঘুষ দিয়ে নাকি বড় চাকরি হয়েছে ছেলের, বাকিটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট ইহারের ভবিষ্যতের জন্য। নিজের জন্য কেন কোনোদিন ভাবেনি ইরাম? প্রশ্ন ওঠে মাঝে মাঝে মনের ভেতর। এত বিশ্বাস, এত অন্ধবিশ্বাস ছিল তার ভাগ্যের প্রতি। কোনোদিন কিছুই খারাপ হবে না, কিছুই না। যদি একটু স্বার্থপর হওয়া যেত, যদি পরিবারের আগে নিজের কথা ভাবা যেত, যদি সমাজের আগে নিজের ব্যাপারে ভাবা যেত, তবে কি আজ তার ভ্রূণটা পৃথিবীতে শ্বাস নিয়ে বেঁচে থাকতে পারত? স্বামীর সঙ্গে একটু একটু মানিয়ে চলতে হয়,
স্বামীর সঙ্গে একটু একটু মানিয়ে চলতে হয়। ঠিক তখনই ইরামের মস্তিষ্ক দখল করে নেয় বাক্যটি। সমাজের শিক্ষা, মা বাবার শিক্ষা। ইদানিং অরণ্য ভীষণ গায়ে হাত তোলে। এটাও নাকি তার প্রগাঢ় ভালোবাসা। স্বাভাবিক মিলনে তার আর পোষায় না। ইরামের বুকে সিগারেটের ছেঁকা দেয়া তার অন্যতম প্রিয় একটা কাজ। ছেঁকা দেওয়ার পর যখন গাঢ় দাগ হয় তখন নিজের হাতে মলম লাগিয়ে দেয়। পাগলের মতো অনুভব করে মুগ্ধতা। কি প্রগাঢ়ভাবে ভালোবাসে সে স্ত্রীকে। অর্ধেক দিন প্রায় নগ্ন বিছানায় শিকল দিয়ে বেঁধে রাখে ইরামকে পশুর মতন। কারণ তার চোখে ইরাম অপসরী। তার শরীর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ঘটন প্রতিদিন নতুন করে অরণ্যকে প্রেমে ফেলে। ইরামের শরীরে ফুটে ওঠা প্রত্যেকটা দাগ তার বুকে অধিকার বোধ জন্মায়। অতি যত্নে সে নিজের দেয়া দাগের ওপর বরফ ঘষে দেয়। এত তীব্র ভালোবাসা কেউ 1000 বছর অপেক্ষা করলেও পায় না। আর ইরামের মতো কেউ কেউ না চাইলেও পেয়ে যায়। ইরামের বাইরে যাওয়া মানা, ভাইদের সাথে যোগাযোগ করা মানা, কোনো পুরুষের দিকে তাকানো মানা, রুম থেকে বারান্দায় যাওয়া মানা। যেতে পারে যদি অরণ্যর কোলে বসে, দোলনায় দুলতে পারে যদি অরণ্যকে সাথে নেয়। অরণ্য নিত্য নতুন উপহারে স্ত্রীকে মাতিয়ে রাখে। নতুন শাড়ি, গহনা, ফুল, প্রিয় বই। ইরামের রুমে এখন ফুলের বাগান আছে। দেয়ালে বইয়ের লাইব্রেরি, আলমারিতে শাড়ির দোকান, লকারে গহনার স্তূপ। অথচ অরণ্যর উপহার ফুরোয় না। ইরামকে সে এক পৃথিবী সমান সুখ দেবে। ইরাম জানেও না কত শত রমণীর ইরামের জায়গায় থাকার স্বপ্ন বনে। অথচ তাদের জায়গা শুধু অরণ্যর বিছানা অবধি সীমাবদ্ধ, যেখানে ইরাম রাজ করে স্বামীর অন্তর্জুড়ে। এর নাম ভালোবাসা নয় কি? অরণ্যর প্রতি রাতে চেষ্টা করে একটা প্রাণের বিনিময়ে আরেকটা প্রাণ। মাতৃত্বের সুখ দেবে সেই স্ত্রীকে যে মাতৃত্বের স্বাদ জীবন ছিনিয়ে নিয়েছে। সেই মাতৃত্বের স্বাদ ইরামকে অরণ্য দেবে, দিয়ে ছাড়বে যে কোনো মূল্যে। তার চেষ্টার কোনো কমতি নেই। দিন দিন সেই চেষ্টা উন্মত্ত হয়। ইরামের শরীরে দাগের সংখ্যা বাড়ে। তাতে কি, ডক্টর ঠিকই আছে পরদিন। স্ত্রীকে সুস্থ রাখার কম চেষ্টা অরণ্য করে না। এর নাম ভালোবাসা নয় কি? কবিতার জন্য অরণ্য আগাগোড়া একটি ভালোবাসা। তাই তো আজ রাতে যখন গর্ভবতী ইরাম নিজের হালকা ফোলা পেট নিয়ে ফুপিয়ে ফুপিয়ে অরণ্যর কাছে আর্জি জানালো, অরণ্য মুক্তি দিন না আমায়, মুক্তি। তখন অরণ্য সইতে পারল না। কিছু বুঝে ওঠার আগেই পা তুলে ইরামের বুক বরাবর কষিয়ে লাথি দিয়ে সে চিৎকার করে বলল, তালাক দিলাম তোকে, তালাক দিলাম তোকে আমি, তালাক। যা দেখি বাইরে গিয়ে দেখ দুনিয়া কত কঠিন।